আকাশবাণী মৈত্রী। অতিথি অনুষ্ঠানে দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন শর্মিষ্ঠা সরকার। প্রযোজনা ড মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় ও শেষ পর্ব। এপার ওপার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠানে, যার নাম অতিথি। গত পর্বে কথা দিয়েছিলাম যে আমরা মৈত্রীর অতিথির আগামী পর্বে আবারও নিয়ে আসবো তাকে, যার কাছ থেকে বন্দে মাতরম সম্পর্কে এত কিছু জানলাম। এবারে জানার চেষ্টা করব তার নানান কাজ। সত্যি অত্যন্ত দুরূহ, আধ ঘন্টায় কিছুই ধরা বা ছোঁয়া যায় না, তবু চেষ্টাটুকু করা। তার বহুবিধ যে কাজ, অর্থাৎ গবেষণা, লেখালেখি, গান অবশ্যই, এবং সংগ্রহ। কি সংগ্রহ? না, আমি আর কিছুই বলবো না, তার কাছ থেকেই শুনবো তার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওয়ে। নমস্কার। নমস্কার। বারবারই যখনই আপনার সম্বন্ধে বলছি, 3-4টি বিশেষণ বলার পরেও মনে হচ্ছে উমা এগুলো তো বললাম না, তো হাতের কর তো কম পড়ে যাবেই। কিন্তু দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামটির সঙ্গে নামটি উচ্চারণ করলেই প্রথম মনে আসে যে কথাটি, তা হলো মঞ্চ গান, মঞ্চ নাটকের কথা। অর্থাৎ মঞ্চ নাটকের সঙ্গে জড়িয়ে থাকা সেই গানগুলিকে এইভাবে বাঙালির কাছে পৌঁছে দেওয়া, কোথা থেকে তাদের খুঁজে আনা। যে সময় যে গানগুলি হতো, সেই বাবু কালচার যে সময়টায় ছিল আমাদের, 1800 শতকের মঞ্চ নাটকের গানগুলো, যাকে সত্যি কোনোভাবে রেকর্ড করা সেভাবে সম্ভব তখন হয়নি, তাদেরকেও আপনি এনে আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের সত্যি ঝুলি ভরে গেছে, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। এই প্রাপ্তি সত্যি নেহাত কম নয়, কিন্তু এই প্রাপ্তি অবধি তো আমরা পৌঁছলাম। আপনি কি করে পৌঁছে গেলেন শুরুতে, অর্থাৎ মঞ্চ গানের দিকে আকর্ষণটা কি করে তৈরি হলো? ওই আমার অবস্থা হচ্ছে কাঁঠালি গলার মতো। কিরকম? ওই যে কাঁঠালি গলা বলে সব ঘাটে আছে। আমার একটা জিনিস হচ্ছে, আমার এইসব কাজের ক্ষেত্রে আমাকে স্বীকার করতেই হবে আমার মাকে। তিনিই আমার কাছে বলা যায় আমার শিক্ষক, আমার পথপ্রদর্শক। আমি ছেলেবেলায় খুব দুষ্টু ছেলে ছিলাম, সেই জন্য, এবং বাড়ির ছোট ছেলে। মা আমাকে কোথাও বাড়িতে একা রেখে যেতে ভরসা পেতেন না, সেই জন্যে আমি হতাম মায়ের সব ক্ষেত্রের সঙ্গী। আর মা সিনেমা, থিয়েটার, গান শোনা, যাত্রা দেখা, এই সবগুলোর মধ্যে জড়িয়ে থাকতেন এবং ভালোবাসতেন। এবং বলা যায়, এই রেডিওতে বসে মনে হয় এখন বারবার আমি সেটা বলি অনেককেই, মা সারা সপ্তাহ বাড়ির সব কাজ করতেন। শুধুমাত্র রবিবার দিন তিনি 9টার থেকে 9:30 কোনো কাজ করবেন না, কারণ তখন সেই সময়টা সীমায়িত ছিল সঙ্গীত শিক্ষার আসরের, পঙ্কজ কুমার মল্লিকের। তো সেইটার ক্ষেত্রে মা কোথাও নড়তেন না, এবং বাড়ির সবাই জানতো যে মাকে ওই সময় কোথাও পাওয়া যাবে না। উনি নাটকগুলো শুনতেন, রেডিওর নানা রকম অনুষ্ঠান শুনতেন, কিন্তু এইটাতে উনি একেবারে সেই পিনপতন নীরবতা পালন করতেন এই অনুষ্ঠানটা শোনার জন্যে, এবং সেটা রেডিওর একটা বিরাট অবদান। এবং আমাদেরও গান শেখা, আমরা সেই ছোটোবেলায় তখন হয়তো ব্যঙ্গ করতাম, দীর্ঘই ই বলুন বা টেনে বলুন, আবার বলুন, এইসব নিয়ে আমরা তখন অনেক ব্যঙ্গাত্মক কথা বলেছি। কিন্তু পরে বুঝেছি এই যে হর্ষই এবং দীর্ঘই, এইটা উচ্চারণেতে তার চেহারা আনা, হ্যাঁ, কতখানি শক্ত এবং কত সহজে তিনি আমাদের বোঝাতেন। আর ওই যে বারবার তিনি পড়ে দিতেন, লিখুন, 3 বার করে পড়ছেন, আমরা লিখছি, এবং উচ্চারণের মধ্যেই আমরা বুঝতে পারছি তিনি কোন স ব্যবহার করছেন, কোন র। কিন্তু এই যে নাটকের কথা বললে, আমরা অন্যান্যদেরও কাছেও জেনেছি যে আগেকার যারা শিল্পী ছিলেন, যারা শিক্ষিত হয়েছেন ওই থিয়েটারের মধ্যে দিয়ে, যেমন কেতকী ছিলেন, কেতকী দত্ত, বা তার আগে আমরা ইন্দুবালা দেবীকে দেখেছি, আঙুরবালা দেবীকে দেখেছি। এরা সবসময় বলতেন এদেরকে 3টে জিনিস শিখতে হতো। একটা হচ্ছে ডিকশন, দ্বিতীয় হচ্ছে
পায়ের ছন্দ, ওই যে এরা নাচ করতেন, ওদের একটা বিশেষ ছন্দ ছিল, 1-এর পা, 2-এর পা, 3-এর পা, এরকম করে 16 পা পর্যন্ত ছিল। আচ্ছা, এই 16 পাতে মানে এই পায়ের এই মুভমেন্টের সঙ্গে ওরা কিন্তু স্টেজে অবলীলাক্রমে যাতায়াত করতে পারতেন। আমি সৌম্যমিত্রকে মুদ্রা রাক্ষসের সময় দেখেছি, তাই তো বলতে বলতে কলা মন্দিরের ওই রকম 42 ফুটের ওপেনিংয়ের স্টেজ তিনি 3 বার চক্কর কেটে চলে এলেন, শুধু তাই তো বলতে বলতে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আজকে শেখানো হয় না। আর শেখানো হয় কি, যেরকম শিশির ভাদুরী প্রভাদেবীকে শিখিয়েছিলেন যে ওই দারা স্ত্রী হিসেবে সেই তার ছেলেকে নিয়ে সেই মরুভূমিতে সে জল বলছে হচ্ছে না, সে তো ছাতি ফাটিয়ে জল বলছে। তখন উনি আরেকজনকে বললেন যে একটা কানে কানে কি বললেন, সে খানিক্ষণ বাদে একটা ঠোঙা করে কি নিয়ে এলো। এইবার প্রভাদেবীকে বলছেন আবার বলো। সে যখন আবার ওই জল বলতে গেছে, উনি সেই ঠোঙার ভেতর যেটা ছিল মুখে দিয়ে দিয়েছেন। সে তখন সেই হয়ে গিয়ে করছে, মানে উনি মুখেতে নুন দিয়ে দিয়েছেন। আহা, এই যে নুন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গলাটা যেভাবে চোখট হয়ে যায়, তুমি মরুভূমিতে হাঁটছো, নোনা, ঠিক বালি। তো এই যে শিক্ষা, অসাধারণ। মঞ্চ গান নিয়ে আপনার যে এত কাজ, এইটাতে আমি আসছি এইবারে। এই যে মঞ্চ নাটকে আমার যেটা মনে হলো একটা সময়, যে মঞ্চ নাটকে কিভাবে অভিনয় করত, কিভাবে তারা হাঁটতো চলতো সংলাপ ধরে, আমাদের দেশে কোনো রকমভাবে সংরক্ষিত হয়নি, ডকুমেন্টেড নয়। ঠিক, এইখানে গান কিন্তু একটা বড় ব্যাপার। যেভাবেই যেই গাক হয়তো তার বৈশিষ্ট্য পাল্টাচ্ছে সময়ের সঙ্গে তাল রেখে, কিন্তু গানের সুরটা একটা কাঠামো তৈরি করে দিচ্ছে, গানের কথাটাও পাল্টাচ্ছে না। এইবার যদি আমি নাটকটাকে পড়ি, তাহলে আমি বুঝতে পারবো ওইখানেতে যদি আজকে এটা অভিনীত হয়, কিভাবে গানটা গাওয়া হবে। দুঃখের সময় নিশ্চয়ই আমি আনন্দের গান গাইব না, আনন্দের সময় দুঃখের গান গাইব না, কিন্তু এই গান দিয়ে কিন্তু আমি একটা এই যে 200 বছরকে আমি ধরে রাখতে পারবো। এটাও একটা আমার সংরক্ষণের কারণ। এবং আমি শিক্ষা করেছিলাম এই রেডিওতেও, তিনি বহুদিন ছিলেন, রেডিও স্টাফ ছিলেন এক সময়, এবং ভারত বিখ্যাত ওস্তাদ ছিলেন ওস্তাদ সাকিরউদ্দিন খাঁ সাহেব। তার কাছেই আমি গানের শিক্ষা নিয়েছিলাম প্রথম, তারপর অনেকের কাছেই শিখেছি, নাটকের গান বিভিন্ন জনের কাছে শিখেছি, রবীন্দ্রনাথের গান সুবিনয়দা, অশোকতরু বন্দ্যোপাধ্যায় এদের কাছে শিখেছি। আমার কাছে তখন মনে হয়েছে যে নাটকের গান, এবং আরেকটাও কারণ হচ্ছে নাটকের গানে আসার, যে একটা সময় দেখলাম যে নাটকের গানের এত রকম পরম্পরা, এত রকমের গান, এত গান, কিন্তু সেগুলো রক্ষিত হয়নি। রবীন্দ্রনাথ, সেই জন্য আমি সবসময় বলি সবচেয়ে চালাক লোক, উনি জানতেন যে সংরক্ষণ না করলে, সংগঠন না করলে এটা টিকবে না। সেই জন্য তিনি বিশ্বভারতী করছেন, এবং আমরা রবীন্দ্রনাথকে পাচ্ছি। এই রবীন্দ্রনাথকে দেখা দেখি আরও কিছু পাচ্ছি, কিন্তু সেইগুলো স্বতন্ত্রভাবে রক্ষিত হয়নি বলে এক একজন এক এক রকম চেহারা দিয়ে দিচ্ছেন। তাতে আমাদের সেই রেকর্ডের কাছে ফিরে যেতে হবে। রেকর্ড তো শুরু হচ্ছে 20 শতাব্দীর গোড়া থেকে, কিন্তু তার আগের পর্ব। সেই জন্য তখন তার জন্য সেই নোটেশন, আমি শুধু নাটকের গান নয়, রেকর্ড বা নোটেশন নয়, তার সঙ্গে সঙ্গে নাটকও আমি সংগ্রহ করি। কারণ অনেক সময় মুখে মুখে গান পাল্টে গেছে। যেমন গান আছে ধান্ত ও তম। ধান্ত শব্দ আজকে প্রায় শোনা যায় না, অথচ ধান্ত বললেই শোনা যাবে ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপাগ্নং প্রাণহতস্মি দিবাকরম। এই যে ধান্ত, সংস্কৃত শব্দ থেকে এসছে, ধান্ত ব্যবহার করছেন, কিন্তু ধান্ত ও তম, ধান্ত মানে অন্ধকার। তো এই যে ধান্ত, এইটা এখন ধ্বস্ত। এখন কেউ গায়ে ধাস্ত ও তম, কেউ সেটাকে ওই ধ্বস্ত থেকে ধাস্ত করে দিই, মানে তমটার সঙ্গে, কারণ ধান্তর সঙ্গে কোনো ইয়ে নেই। এই যে
ঘটনাগুলো, এইগুলোর জন্যে সংরক্ষণ দরকার। ঠিক, এবং সঠিক শিক্ষাটাও, শিক্ষা দরকার। বোধের জায়গাটাও না, খুব শিক্ষা দরকার। তো দরকার। আমরা শিখি না, আমার অনেক সময় বলা হয় যে তুমি আমাকে তুলে দাও, আমি করে নেবো। করে নেওয়া যায় না। আমাদের ওস্তাদরা যখন গান শিখিয়েছেন একটা রাগ বহুদিন, এখন এইসব বললে গল্প হয়ে যাবে, বলে বুড়ো হয়েছে বাজে বকছে। না না, সে কথা কেউ বলবে না, এ তো আমি দাবি করতে পারি যে এ কথা কিন্তু কেউ বলবে না। আমরা যখন দেখেছি, শুধু গান নয়, আমি যাত্রায় শান্তিগোপালকে বড় বড় ডায়ালগ, কতদিন তিনি হিটলার করেননি, কিন্তু আমার একটা অনুষ্ঠানে এসে আমি বলেছিলাম হিটলারের একটু অংশ বলতে হবে, কোনো কাগজপত্র ছাড়া এভা। সেই যখন হিটলার এভাকে ওই ইয়েতে যাচ্ছে, যুদ্ধে যাবে, তারপরে ট্রেঞ্চেতে সে মারা যাবে, তার আগের রাত্রে সেই এভাকে ডাকছে, মানে গায়ে কাঁটা দেয়। শান্তিদা মানে এক জায়গায় বসে ওইটা বলছেন, আর ওই যে এভা মানে 4 বার এভা বলছেন। তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু মঞ্চটার চোখের সামনে চলে আসবে। যখন যাত্রা মঞ্চ, তো মাঝখানে তো মঞ্চ, হ্যাঁ, ঘুরতে হবে তো, এখনকার মতো স্টেজ নয়, হ্যাঁ, তখন তো চারদিক খোলা, এভা এই যে বলছেন, অথচ কোথাও মনে হচ্ছে না যেটা বাড়াবাড়ি করছেন। কি অসাধারণ সেই হিটলারের প্রেম আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। হিটলারকে যারা আমরা তাকে যেভাবে উনি নরঘাতক হিসেবে জানি। একদম। মঞ্চগানেতে সবচেয়ে মজা হচ্ছে গান সংলাপ ধর্মিতা, সে রবীন্দ্রনাথের গানেও। কিন্তু মুশকিল হয় যা অনেকেই গান যারা সেগুলোকে রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিবেশন করেন। আমরা যদি নাটকের গান হিসেবে শুনি এবং রবীন্দ্রনাথের যদি শুনি, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, যখন আমরা শুনি না, আমরা অন্ধকারের মধ্যে সেটাকে ছুঁতে পারি। রবীন্দ্রনাথের কণ্ঠ আজকে হয়তো অতটা স্বীকৃত কণ্ঠ নয়, কিন্তু তাহলেও যখন উনি বলেন, বা আমরা বিসর্জনের গান শুনেছি, আমারে কে নিবি ভাই সঁপিতে চাই, সেখানে দেখা যায় যে জয়সিংহ আস্তে আস্তে ধ্বস্ত হয়ে যাচ্ছে, মানে একটা দাঁড়ানো লোক আস্তে আস্তে বসে পড়ছে। গানটা শুনলেই মনে হবে সে আস্তে আস্তে বসে পড়ছে। আবার উৎফুল্ল জীবনের, আমি রবীন্দ্রনাথের কথা বলছি এই কারণে যে এটা অনেকের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বা ধর ওই যে যখন বসন্ত রায় বলে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, কত সহজভাবে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দণ্ড দুয়ের তরে। এই যে সংলাপ, একদমই অভিনয়, গানটার মধ্যে দিয়ে এখন এইটাকে অভিনয় আসছে। বাউলাঙ্গ গানকে একেবারে বাউল করে দিচ্ছে, মানে লয় বেড়ে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সংলাপটাই হারিয়ে যাচ্ছে। সেই এক্সপেরিমেন্ট সবাই এখন, আমরা তো কাউকে বাধা দিতে পারি এক্সপেরিমেন্ট না, তো ঠিক আছে, কিন্তু এক্সপেরিমেন্ট মানে এই নয় এক্সপেরিমেন্ট করা, একদম ফিউশন মানে কনফিউশন তৈরি করা নয়। কিন্তু ভারী সুন্দর কথা বলেন, এটা আমি মনে রাখবো যে ফিউশন করো ভাই, কিন্তু ফিউশন মানে কনফিউশন তৈরি করো ফিউশন না। তো আমরা কতদিন দেখছি, আমরা ফিউশন আজকে দেখছি। রবিশঙ্করজি করেননি? রবীন্দ্রনাথ ঠাকুরই তো কত ফিউশন রবীন্দ্রনাথ করেছেন, দেশ বিদেশের গান নিয়ে ফিউশন করেছেন, রবীন্দ্রনাথ করেছেন, রবিশঙ্কর করেছেন। এগুলো তো আমরা মানে এগুলো তো অনেক বেশি প্রচারিত। তাই তো নজরুল করছেন, নজরুল মধ্যপ্রাচ্যের গান নিয়ে এসে করেছেন, যার জন্য লোক ওইগুলোকে টানাটানি করে না, তারা তো ব্রিটিশ নয়। কিন্তু সেই সময় অবাক লাগে যে উনি পৌঁছলেন কি করে, বা তার কাছে ওই গানগুলো পৌঁছলো কি করে। অবাক কাণ্ড। এমনও নয় যে তিনি জমিদার বাড়ির সন্তান, তার কাছে অনেক কিছু রয়েছে অ্যাক্সেস। এবং মজা হচ্ছে এরা একদিন একটা গান শুনছে, সেইখান থেকে গান তুলে নিচ্ছে। এই রবীন্দ্রনাথের গানেই, রবীন্দ্রনাথের মায়ের খেলা একবার একজনরা দেখে, একজন হারমোনিয়াম প্লেয়ার পুরো নাটকটাকে তুলে নেয় মাথার মধ্যে। তারপর তারা যখন সেই অভিনয় করে, সেটার নাম দিল প্রমোদা, এবং সেটা গিয়ে দেখা গেল পুরো মায়ার খেলা। তারপর দেখা গেল যে মায়ার খেলা যেদিন মহিলারা ঠাকুর বাড়িতে করেছিল, সেইখানে 2জন মহিলা সেজে এসে ঢুকে ওই নাটক দেখে গেছে, এবং তার মধ্যে একজন ওই হারমোনিয়াম প্লেয়ার। ওই ইনস্ক্রিপ্টেড করা যাকে আমরা বলি না, কিন্তু সেটা তো করছে মাথার মধ্যে হচ্ছে সেটা। একদম, এটা শুধু বড়দের নয়, পরমহংসদেব এবং তার বাবা
দুজনে যাত্রা দেখতে যেতেন। তাদের একটা খেলা ছিল যে, এখন সেইটা প্রকাশ পেয়েছে, অনেকগুলো প্রকাশিত হয়েছে, ওরা যে যাত্রা দেখতেন বাড়িতে এসে সেইগুলো সংলাপ লিখতেন। এখন সেই যাত্রাপালাগুলো বার করেছে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে, কিন্তু মজা হচ্ছে এইগুলো হারিয়ে যাচ্ছে, লোকে এগুলো নিয়ে কোনো চর্চা করছে না। এবং আমাদের দুঃখের কথা যে একাডেমি তৈরি হচ্ছে কিন্তু একাডেমিক কাজ হচ্ছে না। এই একাডেমির কথাতেই তাহলে এবারে আসি। এই যে আপনার সংগ্রহশালা নিয়েই বোধহয় 2টি পর্ব হয়ে যেতে পারে, অনেক সেই বেশি সংগ্রহের কথা একটু আসি তাহলে। না, এই যে বলছি, এই যে কোনোটাই না মানে বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনোটাই ছিন্নপত্র নয়। ঠিক। ধরো এই যে Interrelated. নায়িকাদের নিয়ে কাজ করতে করতে আমি একটা বই লিখলাম বা আমি সংগ্রহ করেছিলাম, সেটার বই বেরিয়েছে বাইবারাঙ্গনা গাথা। এতে প্রায় 1000-2 গান আছে এবং তার সঙ্গে সম্পৃক্ত তাদের জীবন আছে, একটা দীর্ঘ ভূমিকা আছে, একদম সেই মহাভারতের আমল থেকে। অনেকে জানেই না যে মহাভারতের আমলেও ছিল। এবং কত সুন্দর একটা, একেই তো বলা হয় সবচেয়ে আদিম পেশা। এবং সবচেয়ে মজা কি দেখো, সেইটাকে ব্যবহার করা হচ্ছে কিভাবে, যে যখন ভরত রামেতে কথা বলছে, বনের মধ্যে কথা বললে ফিসফিস করে কথা বললেও ছড়িয়ে যায়, সেই জন্য রাম এবং ভরত যখন ওই রাজত্বের কথা বলছে তখন এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা ওইখানে নাচছে গাইছে, আচ্ছা, এবং সৈন্যরা তার উল্টো দিকে বসে আছে, অতএব তারা তাকে শুনছে, রাম মহাভারতকে শুনছে না। শব্দের ব্যারিকেড। অথচ সেই সৈনিকরা এই পাশে বসে আছে, তারা কিন্তু ওখানে দেখতে পাচ্ছে যে রাম ভরতকে কেউ আক্রমণ করছে কি করছে না। কি সুন্দর একটা ছবি ভেবে দেখো। এবং আমাদের ইতিহাসের পাতায় এরা হারিয়ে গেল, ওই 2-1 নাম বাদে সব হারিয়ে গেল। রামায়ণে ছিল, মহাভারতে ছিল, পরে এদের কথা তো ছেড়েই দাও, বৃক্ষকটিক বা ওই সব কথা ছেড়ে, বিদ্যাপতি স্ত্রীর কথা, সবই তো এই জগৎ থেকে এসছেন। এবং এই যে জগৎ, এই জগৎটা আমাদের থিয়েটারের সঙ্গে যুক্ত। এরা এক্সপ্রেশন তৈরি করেছে, তখন রেকর্ড ছিল না, এবং গলায় গলায় তারা গান তুলিয়ে দিয়ে গেছেন। ইন্দুবালাকে গান শিখিয়েছেন তার মা, গহরজানকে গান শিখিয়েছেন তার মা, যারা 19th সেঞ্চুরির প্রোডাক্ট, যাকে আমরা বলি। হ্যাঁ, এবার তিনি বড়ি মালকা জান ওয়াজেদ আলী শাহর কোর্টে গান গাইতেন, তিনি গান শিখিয়েছেন গহরজানকে, গহরজান গান শিখিয়েছেন ইন্দুবালা দেবীকে। কিন্তু কণ্ঠে কণ্ঠে এই গান বেঁচেছে, তখন কিন্তু রেকর্ড নেই। কত গান হারিয়ে গেছে, কত গান বিকৃত হয়ে গেছে। হয়তো সেই যে ছাত্রছাত্রী, সে হয়তো ওই রকম ছাত্রছাত্রী নয়, সেই জন্য অনেক গান হারিয়ে গেছে। তো যাই হোক, এইবারে সংরক্ষণের ক্ষেত্রে যেরকম, সেই জন্যে যা পাওয়া যায় তখনকার দিনের ইনস্ট্রুমেন্টস, ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টস, আমার ওস্তাদের সারেঙ্গি আমার কাছে আছে, যেটা রেডিওতে একসময় বাজতো, সাগিরউদ্দিন খান সাহেবের, যেটা এবং আমার শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, মহিষাসুর মর্দিনীর কথা বলতেই হয় এক্ষেত্রে, কারণ আকাশবাণী কলকাতা শুধু নয়, সমগ্র আকাশবাণীর গর্বের প্রোডাকশন মহিষাসুর মর্দিনী। সাগিরউদ্দিন খান সাহেব কিন্তু এই মহিষাসুর মর্দিনীর ক্ষেত্রে বাদ্যযন্ত্র যে অসাধারণ ব্যবহার, তার অবশ্যই তার পুরোধা আমরা বলতে পারি তাকে। এবং কেরামত খান সাহেব, ওরা শেষ বয়সে আর আসতে পারতেন, ওই ভোরবেলা আসতে হতো, আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একদম সেই উষা লগ্নে নিয়ে আসতেন, আর সব গঙ্গা জল গায়ে ছেটাতে, আসতেই হবে রেকর্ডিং এর আগে পর্যন্ত। তো সে একবার বাজ পড়েছিল রেডিওতে, বীরেন্দা এই তো দেখছেন আমাদের জন্য বাজ পড়েছে, এটা কেরামত খান সাহেব গিয়ে বীরেন্দ্র কৃষ্ণ, তো সেই সারেঙ্গি আপনার কাছে আছে? সেই সারেঙ্গি আছে। রাধিকা মোহন মৈত্রের গুরু শরৎ আছে আমার কাছে, এবং সেই শরদের স্টাইলটাই আলাদা। আজকে যে শরৎ, তার সঙ্গে সেই শরদের তফাৎ। এক সময় এই যে রবিশঙ্করজি পরে জীবনের প্রান্তে এসে ওই যে সেতারটাকে ছোট করে নিয়েছিলেন, যেহেতু বসতে পারতেন না, এই সেতার কিন্তু আগেও ছিল, কছুয়া সেতার, বীরেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরীদের ফ্যামিলির, সেই সেতার এখানে আছে। এবং একেবারে পিসবোর্ডের রেকর্ড, এই বনবিহারিণীর কথা বললাম, সেই বনবিহারিণীর গাওয়া পিসবোর্ডের রেকর্ড, দানিবাবুর বাজে এখনো, হ্যাঁ, কোনোটাই বাজে না,
সবকটাই সব বাজে 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 রে Working, বাজে। তারা সকলে ওয়ার্কিং। এবং দানিবাবু গিরিশ ঘোষের হ্যাঁ হ্যাঁ ছেলে, তারপরে তো সবারই আছে, অর্ধেন্দু শেখর মুস্তাফির রেকর্ড, শিশির ভাদুরীর রেকর্ড, শুনেছি নাকি স্বয়ং ব্রেখটের গলাও রয়েছে আপনার হ্যাঁ কাছে। আছে। এই যে এইগুলো সংগ্রহ করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। লোকে আমায় অপবাদ দেয় আমি অর্থনৈতিকভাবে সক্ষম পরিবারের ছেলে, কিন্তু আমার কাছে টাকা পয়সা থাকে না। কারণ হচ্ছে আমি এই যে দেশে বিদেশেও আমি গান করতে গেছি বা আমি অনুষ্ঠান করতে গেছি, আমি কোনোদিন জামা কাপড় সেন্ট কিনে আনিনি। ওখান থেকে আমি ওদের যেসব বিশেষ বিশেষ জিনিস, এই যেরকম ব্রেক্সটের রেকর্ড আমার কাছে আছে, ওর গাওয়া গান, এবং 12 বছরের প্রচেষ্টায় আমি এটা জোগাড় করেছি। বিবিলিওথেক ন্যাশনালে বিদ্যাসুন্দরের পুঁথি আছে, সেই পুঁথির কপি আমি জোগাড় করেছি। এবং এগুলো 1 বছর 2 বছরে নয়, দীর্ঘদিন ধরে, মানে কয়েক দশক জুড়ে। হ্যাঁ, তাদেরকে বলে, আর শুধু এই দেশি লোকেদের নয়, আমরা বাংলা অনুষ্ঠানে বাংলা গান গেয়ে এসে বললাম যে বিদেশে গান গেয়ে এসেছি, কোনো বিদেশি সেসব শোনে না। এগুলো সমস্ত বিদেশিদের কাছে হাত পেতে তাদেরকে, এমনকি শেক্সপিয়ারের নাটকের গান, তার নোটেশন বই, সেটাও আমার কাছে আছে, এবং শেক্সপিয়ারের বিভিন্ন সময়কার প্রোডাকশন আমার কাছে। এই যে বললাম বন্দে মাতরম, যেরকম আগের দিন বলেছিলাম প্রায় 150 রকম বন্দে মাতরম আমার কাছে আছে, তেমনি হ্যামলেটের বিদেশি সংস্করণ আমার কাছে অন্তত 10 থেকে 12টা আছে। অতবার বদলেছে, অতবার অভিনীত হয়েছে, কখনো লরেন্স অলিভিয়ার, কখনো স্যার ডেরেক জ্যাকোবি, কখনো মেল গিবসন, কখনো পিটার ওটুলে, কখনো পিটার সেলেস, রিচার্ড বার্টন, এবং প্রত্যেকটা প্রোডাকশানে একটা নতুন চেহারা পাচ্ছে। এবং সেটাকে, এই যে চেহারাটা পাচ্ছে, মানে ওই যে বললাম, এটা কিন্তু কনফিউশন নয়, তারা হ্যামলেটকে সেইভাবে ব্যাখ্যা করছে যার কাছে যেমনভাবে আত্মীকরণ একদম, হয়েছে। যখন সমুদ্রের ওপর গর্জন করছে সমুদ্র, যেখানে হ্যামলেট দাঁড়িয়ে আছে ওই একদম খাদের পাড়ে, সেখানে হ্যামলেট লরেন্স অলিভিয়ার সিনেমাতে আছে, 1948-এ স্টেজ থেকে সিনেমা হয়েছিল এবং সেটা সিনেমাতে অস্কার পেয়েছিল। তো সেখানে লরেন্স অলিভিয়ার এমনভাবে ইংরেজি বলেন, আমার কাছে এটা খুব অবাক লাগে, মনে হয় একটা বাঙালি বলছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে এই যে বলা, আবার যখন বাটন বলছেন টু বি অর নট টু বি, মানে তখন ওর ফ্লোরটা হচ্ছে ওর কাছে সেই ব্যাপারটা। মানে এটা কিন্তু আমি ভাবি, এরা যখন কল্পনা করছেন কিভাবে করছেন, পুরো পুরো একটা সেই চেহারাটা পাল্টে দিচ্ছেন, মানে অথচ শিল্পীর কাছে অস্বীকার পৌঁছচ্ছে অথচ যখন অস্বীকার শিল্পী। করার উপায় নেই। মানে এটা একটা টেক্সট হয়ে যাচ্ছে। এই যে আমাদের এখানে এগুলো করা হয় না, বিদেশে করা হয়। মানে একটা গান অ্যাজ পারফর্মিং টেক্সট ব্যবহার করা হচ্ছে। একটা গান আমি বন্দে মাতরমকে করতে পারি, এই যে বারবার পাল্টাচ্ছে, এই যে আমি হ্যামলেটের এবং কথা প্রতিটাই বললাম, সত্যি, প্রত্যেকটা সত্যি, এবং প্রত্যেকটাই মানুষ গ্রহণ করছে একদম। এইখানে চন্দ্রগুপ্তের যখন হতো, চাণক্য করতেন একসময়, সবাই জানে, দানিবাবু। পরবর্তীকালে শিশির কুমার করতেন। শিশির কুমার তো অধ্যাপক মানুষ ছিলেন, উনি একটা জাস্টিফাই করতেন, কিন্তু জাস্টিফাই করতেন যে ও চাণক্য, তো চাণক্য কখনো ওরকম লাফিয়ে ঝাঁপিয়ে কথা বলতে পারে না, অথচ দানিবাবু খুব লাফিয়ে ঝাঁপিয়ে চাণক্যটা করতেন। ওই যখন চাণক্য তার মেয়েকে ফিরে পাচ্ছে, আত্রেই হারিয়ে যায়, ডাকাতরা নিয়ে যায়, সেই মেয়েকে ফিরে পাচ্ছে অন্ধভিক্ষুকের কাছ থেকে, সেইটায় তা শিশির কুমার সেটাকে খুব ব্যঙ্গাত্মক বলেছিলেন। শিশির কুমার যখন করেন, শিশির কুমার দানিবাবুকে আমন্ত্রণ জানাতে যান, বাগবাজারের যে বাড়ি, গিরিশ ঘোষের বাড়ি, ওইখানে তখন দানিবাবু রয়েছেন, আমন্ত্রণ জানাতে আসেন। উনি কথা টথা বলেন, তখন বললেন, ভেবে দেখলাম আপনার অভিনয় অনুষ্ঠানে আমি আসতে পারবো না। তো শিশির বাদুড়ি আরও 2-1বার অনুরোধ করলেন, তা উনি না বললেন। তো তাহলে আর কী হবে বলে উনি সিঁড়ি দিয়ে নেবে, খুব মন খারাপ হয়ে নেবে এসে দরজা দিয়ে বেরোচ্ছেন, আরেকবার ভেবে দেখলে পারতেন বলে নিচের থেকে বলছে। তখন দানিবাবু হঠাৎ বললেন, আচ্ছা আপনি এত করে যখন বলছেন আমি যাব। আপনি যাবেন? ইট ওয়াজ দ্য রিয়াকশন অফ শিশির কুমার ভাদুড়ি।
এবং তত্তর করে সিঁড়ি বেয়ে উঠে এসে মানে হাত ধরে করে, আপনি যাবেন তো, তাহলে আমি সমস্ত ব্যবস্থা রেখে দেবো, অমুক করে দেবো। তখন দানিবাবু বললেন, আমি শুধু আপনার থিয়েটারটা দেখতে যাব বলে আপনি এতটা পুলকিত হচ্ছেন, আমার হারানো মেয়ে পেলে আমি একটু আনন্দ করব না? আহা, টুইস্ট। এই যে বললাম, এটাকে আত্মস্থ করা, হ্যাঁ, কোত্থেকে আমি অভিনয়টা করছি। গানেতেও তাই, আমরা অনেকের গান শুনি, কিন্তু একজনের গানটাই আমরা বারবার আবৃত্তি করি, এবং তার যৌক্তিকতার দরকার। আমার কথা হচ্ছে, যে কোনো পারফর্মিং আর্টসে আমার যৌক্তিকতা দরকার। একটা ছোট্ট গল্প বলে ছেড়ে দেবো। গিরিশ ঘোষ একদিন বাড়ি ফিরছেন, হঠাৎ পিঠে একটা চাপ্পড়, কিরে গিরিশ, কেমন আছিস? সকালবেলা গিরিশ ঘোষ তার দিকে তাকালো, চিনতে পারিনি। কে, চিনতে পারলে না? আমরা কাশীমিত্রির ঘাটে মদ খাই একসঙ্গে, রাত্রিবেলা গলা জড়াজড়ি করে মাঝে মাঝে ফিরি। গিরিশ ঘোষ তখন নিজের বাড়ির সিঁড়িতে উঠে পড়েছেন, সামনাসামনি হয়েছেন, হয়ে বললেন, শোন, মদ খেলে আমি মাতাল, নইলে গিরিশ ঘোষ, তুই বেটাকে? আহা, সেই এরকম মানে সত্যি মাঝে মাঝে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভাবি যে আমরা কতটা অসহায় এই সময় নামক বস্তুটির কাছে। যাই হোক, যে কারণে এমন আরো অনেক গল্প শোনা এবং আপনার কাজেরও আরো অনেক জানি আমরা, সে পরিধি বিশাল, তাকেও ছোঁয়া হলো না, জানতাম পারবো না ছুঁতে কত এতটা। অভিনেতা অভিনেত্রীর জীবনের আমি সাক্ষী, এটা আমি আমার ভাগ্য বলে মনে করি। সেই জন্যে ওই কপর্দক্ষীণতা তো আমার কাছে খুব একটা বড় ব্যাপার নয়। এইসব আপনি জিনিস যে ধনে জোগাড় করতে ধনী, গিয়ে, হ্যাঁ, হ্যাঁ, সেই ধন আমার কাছে প্রায় আপনাকেও সমৃদ্ধ আমার কাছে করেছে। প্রায় 1040 বই, পত্র পত্রিকা, একদম আদিকাল থেকে, এমনকি দিগদর্শন পত্রিকা আমার কাছে আছে। এটাতে আমি গর্বিত। আমার কাছে প্রায় ওই রকম সংখ্যক রেকর্ড আছে, শুধু নিজের দেশের নয়, দেশ বিদেশ সব জায়গাকার। এবং এই যে বললাম, এত রকমের রেকর্ডিং আছে। আমার ঘরেতে হেঁটে চলে বেড়ায় রবীন্দ্রনাথ, ইয়েটস, ব্রেক্সট। এর থেকে আনন্দের কী হতে পারে? প্রচুর পোস্টার, ফটোগ্রাফস, তারপরে ওই যে বললাম বাদ্যযন্ত্র, এমনকি রেকর্ডিং যন্ত্র, গ্রামাফোন, স্পুল, যেসব আগেকার এখানে টেবিল ভর্তি থাকতো, এখন আর নেই, হ্যাঁ, তো ঠিক। সেই সবগুলো। আজকের মতন শেষ করতে হবে, সত্যি শেষ করার কোনো ইচ্ছে আমার একেবারেই নেই। জানি শ্রোতা বন্ধুরাও ভাবছেন যে শেষ না হলেও হতো, কিন্তু নিশ্চয়ই আবারও অন্য কোনো দিন আমরা দেবজিৎ বাবুকে নিয়ে আবারও আসবো আপনাদের জন্য, তার এরকম বহুধা বিস্তৃত কাজ নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। খুব ভালো থাকবেন দেবজিৎ বাবু। নমস্কার। ভালো থাকুন সকলে। নমস্কার। শুনলেন অতিথি। দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। শুনলেন দ্বিতীয় ও শেষ পর্ব। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। প্রযোজনা ড. মানস প্রতিম দাস। আকাশবাণী, মৈত্রী।